হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের ইতিহাসের পাস কোর্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের তিনটে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি আছে দেখো। প্রথম প্রশ্ন আছে, সোলনের সংস্কারগুলি বিশ্লেষণ করো। গ্রিসের অন্যান্য নগর রাষ্ট্রের মতো এথেন্সে প্রথমে রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। এথেন্সের সর্বশেষ রাজা ছিলেন কোটরাস। রাজতন্ত্রের উচ্ছেদের পরে এথেন্স কার্যত অভিজাত তন্ত্রে প্রতিষ্ঠা হয়। এথেন্সে কার্যত অভিজাত তন্ত্রের প্রতিষ্ঠা হয়। অভিজাত এই শাসন অভিজাত এই শাসনে প্রজাতান্ত্রিক সাধারণের কোনো ভূমিকা ছিল না। শাসনের ব্যাপারে কোনো কথা বলার অধিকার তাদের ছিল না। অভিজাততান্ত্রিক শাসনের বিরুদ্ধে কমে প্রজাদের অসন্তোষ চরমে পৌঁছেছিল। এই রকম পরিস্থিতিতে অভিজাতরা নিজেদের মধ্যে থেকে সোলন নামে এক অভিজাতকে এথেন্সের রাষ্ট্রবিধি রচনার দায়িত্ব দেন। এবার দেখো, সোলনের সংস্কার। সোলন যে রাষ্ট্রবিধি রচনা করেছিল তার মূল কথা নিম্নে আলোচনা করা হলো। প্রথমত কি বলা হচ্ছে দেখো, সোলন শাসন সংস্কারের মাধ্যমে এথেনীয়দের রাজনৈতিক অধিকার দিয়েছিল। 21 বছর বয়সের সব পুরুষ নাগরিক পরিষদে অংশগ্রহণ করতে পারত। তারপরে দ্বিতীয়ত কি বলা হচ্ছে দেখো, গণপরিষদ ব্যতীত 400 জন সদস্য নিয়ে বুলে নামে একটি পরিষদ গঠিত হয়। সদস্যদের লটারির মাধ্যমে বাছাই করা হতো। গণপরিষদের জন্য নিয়মাবলী তৈরি করে এই সভা কাজ করেছিল। বলছে গণপরিষদের জন্য নিয়মাবলী তৈরি করা এই সবার কাজ ছিল। তৃতীয়ত, সোলন হিলিয়া নামে আদালত প্রতিষ্ঠা করেছিলেন, যাতে নাগরিকরা অন্যায়ের বিরুদ্ধে সুবিচার পেতে পারে। আদালতের বিচারকরা প্রজা সাধারণের দ্বারা নির্বাচিত হতেন। তারপরে কি বলা হচ্ছে দেখো, উপরোক্ত আলোচনা থেকে একথা বলা যেতে পারে, সোলন এথেন্সের নাগরিকদের শাসন পরিচালনার অংশগ্রহণে সুযোগ দিয়েছিলেন। এর ফলে পরবর্তীকালে এথেন্সে গণতন্ত্রের বিকাশের পথ সুগম হয়েছিল। তা সত্ত্বেও মনে রাখতে হবে যে সোলনের সংস্কার এথেন্সের সর্বোচ্চ শাসক অভিজাতদের ক্ষমতা থেকে উচ্ছেদ করতে পারেনি। এথেন্সে গণতান্ত্রিক শাসনের পূর্ণতা দিয়েছিল ক্লিসথিনিস ও পেরিক্লিস। এই ছিল তোমাদের প্রথম প্রশ্নের উত্তর। এবারে পরের প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখে নাও। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, নিম্ন পুরাপ্রস্তর যুগের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কি বলা হচ্ছে দেখো অ্যান্সারটা, প্রস্তর যুগের প্রাথমিক পর্যায় পুরাপ্রস্তর যুগ নামে পরিচিত। হাতিয়ার নির্মাণ, সংস্কৃতি ও আর্থসামাজিক বিকাশের উপর ভিত্তি করে ঐতিহাসিকরা পুরাপ্রস্তর যুগকে 3 ভাগে ভাগ করেছেন, যার মধ্যে অন্যতম হলো নিম্ন প্রস্তর যুগ। নিম্ন পুরাপ্রস্তর যুগে শুরু আনুমানিক 25 লক্ষ বছর আগে এবং সমাপ্তি আনুমানিক 3 লক্ষ বছর আগে। নিম্ন পুরাপ্রস্তর যুগের সূত্রপাত হয় হোমো হাবিলিসের আবির্ভাবের সাথে। এই যুগে পাথরের নানা হাতিয়ার, যন্ত্রপাতি, ইথিওপিয়ার গয়না, তারপরে দেখো কেনিয়ার পূর্ব তুরাকানার কবি ফোরা, তারপরে তানজিনিয়ার ওন্ডাভাই থেকে আবিষ্কৃত হয়েছে। এটা একটা জায়গার নাম, তানজিনিয়ার একটা জায়গার নাম। উন্ডুভাই ও পূর্ব ও উত্তর আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে পাওয়া নিম্নপ্রস্তর যুগের নিদর্শনগুলি ছিল মূলত সাদামাটা নুড়ি পাথর বা লাভা থেকে নির্গত পাথর কুচি দিয়ে বানানো নানা হাতিয়ার। হোমো হাবিলিস গোষ্ঠী যন্ত্রপাতি নির্মাণে আগ্নেয় শিলা কোয়ার্টাজ ব্যবহার করেছিল বলে ঐতিহাসিকদের ঐতিহাসিকরা মনে করেছেন। কোয়ার্টার কোয়ার্টাজ কোয়ার্টাজ পাথর পার্শ্ববর্তী অঞ্চল থেকে পাওয়া না যাওয়ায় দূর থেকে আনতে হতো। এর থেকে অনুমান করা হয় যে এদের নিজেদের মধ্যে আদান প্রদানের কিছু সংকেত চিহ্ন ছিল, যদিও তা কোনো অবস্থায় ভাষা ছিল না। হোমো হাবিলিস ছাড়াও হোমো ইরেক্টাস গোষ্ঠীর মানুষেরাও নিম্ন প্রাচীন প্রস্তর যুগে হাতিয়ার নির্মাতা
ছিলেন। পরের পার্টটা আলোচনা করব এবং পরের প্রশ্নটাও আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছিল, সেটা কিন্তু এখন স্টপ হয়ে গিয়েছে। এবং তোমরা যারা নোটস পারচেস করতে চাও অর্থাৎ স্টাডি মেটেরিয়াল, তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো 9123 এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। পরের পার্টটা দেখে নাও। দ্বিপদ দ্বিপদ বিশিষ্ট এবং হাত ও আঙ্গুলের গড়নের পরিবর্তন মানুষকে হাতিয়ার নির্মাণে উদ্বুদ্ধ করেছিল। বৈদিক গঠনে ইতিবাচক পরিবর্তন ছিল হাতিয়ার নির্মাণের অন্যতম পূর্বশর্ত, কিন্তু তার চেয়েও তাৎপর্যপূর্ণ ছিল অপেক্ষাকৃত বড় মাপের মস্তিষ্ক। হাতিয়ার নির্মাণের জন্য শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে মধ্যে সমন্বয়ের প্রয়োজন ছিল। উর্বরতর মস্তিষ্ক এই সমন্বয়ের কাজটা সহজতর করেছিল। হোমো হাবিলিসের এবং হোমো ইরেক্টাসদের বড় মাপের মস্তিষ্ক তাদের হাতিয়ার নির্মাণে সহায়ক করেছিল। নিম্নপ্রস্তর যুগে মানুষেরা খাদ্য সংগ্রহ ও পশু শিকারের পাশাপাশি মাছ ধরত জীবন ধারণের জন্য। তবে এই যুগের মানুষরা প্রাথমিকভাবে মৃত পশু পাখিদের খাদক ছিল। মৃত পশু পাখির খাদক ছিল, পরবর্তীকালে তারা কমে শিকারী হয়ে ওঠে। এবারে পরের প্রশ্নের উত্তরটা দেখে নাও। পরের প্রশ্নের উত্তরটা এবারে দেখো। পরের প্রশ্নটা আছে, উচ্চ পুরাপ্রস্তরীয় যুগ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। প্রস্তর যুগের প্রাথমিক পর্যায়ে পুরাপ্রস্তর যুগ নামেও পরিচিত। হাতিয়ার নির্মাণ, সংস্কৃতি ও আর্থসামাজিক বিকাশের উপর ভিত্তি করে পুরাপ্রস্তর যুগকে তিন ভাগে ভাগ করা যায়, যার মধ্যে সর্বশেষ ভাগটি হলো অন্তিম বা উচ্চতর পুরাপ্রস্তরের যুগ। এই পর্বের শুরু আনুমানিক 50,000 বছর আগে এবং শেষ 1,500, অর্থাৎ 50,000 বছর আগে এবং 15,000 বছর আগে এটা শেষ হয়েছে। উচ্চ প্রাচীন প্রস্তর যুগের সংস্কৃতির ধারক ও বাহকরা ছিল হোমোসেপিয়েন্স গোষ্ঠীর মানুষ, যারা পশ্চিম এশিয়া, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়ায় বসবাস করত। মধ্যপ্রস্তর যুগের তুলনায় এরা অনেক বেশি পরিমাণে গাছের ডাল, পশুর হাড়, পশুর শিং, হাতির দাঁত প্রভৃতি ব্যবহারে অস্ত্র তৈরি করে। এই সময় মানুষরা হাড়ের তৈরি ছুঁচ এবং মাছ ধরার জন্য ব্যবহৃত তীর উদ্ভাবন করে ফেলেছিল। উচ্চ প্রাচীন প্রস্তর যুগে একাধিক গোষ্ঠী শিকারের প্রয়োজনে একই ধরনের বাস্তুতান্ত্রিক পরিবেশে থাকার দরুন নিজেদের মধ্যে জোটবদ্ধ হয়ে ওঠে। এইভাবে তাদের মধ্যে নানা রকম বস্তুর আদান প্রদান হয়, রীতিনীতির আদান প্রদান হয়। শিকার করা থেকে খাদ্য ভক্ষণ সবটাই ছিল দলবদ্ধভাবে। এই যুগের মানুষরা শিল্প সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। শিল্পগুলি ছিল মানুষের উচ্চ চিন্তা ভাবনা ও কল্পনার পরিচয় বহনকারী। উচ্চ প্রাচীন প্রস্তর যুগের শিল্পকলার নিদর্শন পশ্চিম এশিয়া, সাইবেরিয়া, আফ্রিকা, ইউরোপের বিভিন্ন প্রান্তে পাওয়া গেছে। তারপরে কি বলা হচ্ছে দেখো, উচ্চ প্রস্তর যুগে কিছু উজ্জ্বল গুহাচিত্রের নিদর্শন পাওয়া গেছে। গুহাচিত্রগুলি বেশিরভাগই ছিল জন্তু জানোয়ার এবং শিকার সম্বন্ধীয়। কোথাও কোথাও জন্তুর চিত্রের পাশেই রয়েছে কিছু জ্যামিতিক চিত্র। সম্ভবত জ্যামিতিক চিত্রগুলি ছিল তাদের ভাব প্রদানের ভাষা। এই পর্বের গুহাচিত্রের অন্যতম নিদর্শন হলো স্পেনের আলতামিরা গুহাচিত্র। অন্তিম বা উচ্চ প্রস্তর যুগে মানুষেরা সম্ভবত বাঁশির ব্যবহার শিখেছিল। এই সময় মানুষ মৃতদেহকে কবরস্থ করত। এই যুগে হাড় ও পশুর দাঁতের অলংকারের যথেষ্ট প্রচলন ছিল। এই ছিল আজকে তোমাদের গুরুত্বপূর্ণ 3টি 5 নম্বরের প্রশ্ন উত্তর।